Hello everyone, welcome to my platform. Very good morning to all of you. Today is 19th July 2025. আজকে দিনে দাঁড়িয়ে এডিটোরিয়াল ডেইলি নিউজের কমপ্লিট অ্যানালিসিস থাকবে তোমাদের জন্য। অ্যাপার্ট ফ্রম দিস আমি প্রত্যেক দিন তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট প্রায় 6 থেকে 10টা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে ডিসকাস করি, যেগুলো প্রত্যেকটা এক্সামিনেশন রিসেন্টলি আমাদের মিসলেনিয়াস এক্সামিনেশনের ডেট অ্যানাউন্স করা হয়েছে। কালকে নোটিফিকেশানে আমি মোস্ট প্রবাবলি দেখলাম 31 অগস্ট মিসলেনিয়াস এক্সামিনেশনের ডেট, এবং মিসলেনিয়াস এক্সামিনেশানেও কিন্তু ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন আসবে। এবং মিসলেনিয়াসের যে জিএস পোর্শনটা, সেই জিএস পোর্শনে যে ডেসক্রিপটিভ প্যাটার্নে কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন করা হয়, তার জন্য ওয়ান অ্যান্ড ওয়ানলি সোর্স আমি বলবো তোমরা এই যে সিরিজটা ফলো করো, পিডিএফটা ডাউনলোড করো এবং নিজেদের মতো করে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার লেখার চেষ্টা করো। আজকেও তোমাদের জন্য আমি ওয়ান লাইনার একটা কোয়েশ্চেন দেবো, যেটার অ্যান্সার তোমরা নিজেদের মতো করে বুঝে অনেক দিন ধরে যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো লেখার চেষ্টা করবে। কারণ আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন্স অন দ্য রিসেন্ট টপিক যদি কোয়েশ্চেন হয়, তাহলে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করবে ইন দ্য মিসলেনিয়াস এক্সামিনেশন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন ইজ ইউএস অ্যাডস TRF টু টেরর লিস্ট ফর পেহেলগাম স্ট্রাইক। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ TRF? এইটা থেকে যদি কোয়েশ্চেন দেয়, TRF মিনস দ্যাট দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। রেজিস্ট্যান্ট ফ্রন্ট কিসের জন্য আমাদের নিউজে এসেছিল? রেজিস্ট্যান্ট ফ্রন্ট কিন্তু পেহেলগাম টেরর অ্যাটাকের পর, যেখানে ট্যুরিস্টদের ওপর টেররিস্ট অ্যাটাক করা হয়, সেই জায়গায় আফটার দ্যাট পেহেলগাম স্ট্রাইক পাকিস্তান বেসড একটা টেররিস্ট অর্গানাইজেশন নেমড অ্যাজ TRF বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা কিন্তু জানিয়েছিল যে তারা এই টেরর অ্যাটাকটা করিয়েছে। দে took the responsibility of the Pahalgam terror attack. So after that persistent effort India তরফ থেকে কন্টিনিউড হয়, এবং ফাইনালি আমরা দেখি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যাকচুয়ালি এগ্রি করে যে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা ডিক্লেয়ার করে এই TRFকে যে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন অ্যান্ড স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট। সো দিস ইজ এ পজিটিভ step with respect to India's external relationship with the United States of America, এবং আমাদের কান্ট্রির তরফ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়েলকাম করেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এই ডিসিশন এবং ইউএস ডেজিগনেশন অফ দ্য TRF অ্যাজ দ্য টেরর গ্রুপ। নাও আমরা যদি জাস্ট দেখি FTO অর্থাৎ ফরেন টেররিস্ট অর্গানাইজেশন অ্যান্ড স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট, এর মধ্যে কিন্তু আছে TRF, লাস্কারি তাইবা, এই ধরনের যে টেরর অ্যাক্টিভিটির গ্রুপগুলো পাকিস্তান বেসড। নাও দিস ইজ দ্য এন্টায়ার নিউজ। আমরা যদি জাস্ট একবার একটা কোয়েশ্চেনের দিকে অ্যানালাইজ করতে যাই, রিসেন্টলি কিন্তু এই পেহেলগাম টেরর অ্যাটাক মাল্টিপল টাইম নিউজে আসে, অপারেশন সিন্দুর মাল্টিপল টাইম নিউজে আসে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রিসেন্ট জায়গায় আমরা কালকেরও কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম যে যারা রাশিয়ান অয়েল পারচেস করবে তাদের ওপর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে একটা হিউজ ট্যারিফ ইম্পোজ করার কথা বলা হয়েছে। নাও এই প্রত্যেকটা নিয়ে আমাদের একটা কোয়েশ্চেন্স লেখো যে অপারেশন সিন্দুরের পর হাউ ইন্ডিয়া হ্যাজ ট্যাকেলড দ্য ইন্ডিয়ার স্ট্যান্ডস উইথ রেসপেক্ট টু টেররিস্ট অর্গানাইজেশন, এবং বা তুমি খুব ছোটোতে নিজেদের মতো করে সামারি করে লিখে রাখবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা উইথ ইন্ডিয়ান রিলেশনশিপ এবং ইন্ডিয়ার সাথে রাশিয়ার রিলেশনশিপ। বোঝাতে পারলাম? এই দুটো কোয়েশ্চেনকে তোমরা রেডি করে রাখবে ফর দ্য মিসলেনিয়াস এক্সামিনেশন। পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে এই রিলেটেড। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, এবং এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাথে আমরা যদি আজকের একটা এডিটোরিয়ালকে পড়ে নিই, দ্যাট ইজ দ্য এডিটোরিয়াল। আচ্ছা আমরা যখন এডিটোরিয়াল আসবো তখনই ওটাকে ডিসকাস করে নেব। নেক্সট আমরা কোয়েশ্চেনে আসছি। দিস ইজ দ্য আর্টিকেল জাজ চ্যালেঞ্জ SC প্রুফ এক্স CGI's অ্যাকশন ইন দ্য ক্যাশ কেস। আমরা রিসেন্টলি দেখেছিলাম এলাহাবাদের একজন হাইকোর্টের জাস্টিস যশবন্ত ভার্মার বাড়ি থেকে ক্যাশ লিকুইড মানি উদ্ধার করা হয়। উইথ দ্যাট নোট ডিম্যান্ড ওঠে যে জাস্টিস যশবন্ত ভার্মাকে হাইকোর্ট থেকে রিমুভ করা হোক, এবং সেই রিলেটেড একটা কমিটি তৈরি করা হয়, এবং সেই কমিটির রিপোর্টেও কিন্তু সিরিয়াস অ্যালিগেশনের কথা হাইলাইটেড আছে। উইথ দিস নোট আমাদের রিসেন্ট পার্লামেন্টারে কিন্তু মানসুন সেশন ইনিশিয়েট হতে চলেছে, এবং সেই মানসুন সেশনে মোস্ট প্রবাবলি এই যে রিপোর্ট এবং ইনকোয়ারি কমিটির যে তথ্য সেগুলোকে পেশ করা হবে, এবং তার যে রিমুভাল প্রসিডিউর সেটাকে ইনিশিয়েট করার কথা আছে। দেয়ার ইজ দ্য পয়েন্ট। এরপর জাস্টিস
যে যশবন্ত বর্মা তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন যে এই ধরনের যে প্রুফ সেটা প্রপার নয়, তিনি এটার এগেনস্টে পিটিশন আনবেন এবং সেটাকে তিনি চ্যালেঞ্জ করছেন। এই রিলেটেড আমাদের তাহলে এখানে মেন আর্টিকেলটাই হলো হাইকোর্ট জাজ, সুপ্রিম কোর্ট জাজদের আমরা কিভাবে রিমুভ করতে পারি, ঠিক এটা হচ্ছে আমাদের জায়গার আলোচ্য বিষয়। এখানে একটা এক্সক্লুসিভ পাওয়ারের কথা বলা হয়েছে পার্লামেন্টে আন্ডার আর্টিকেল 124 অ্যান্ড আর্টিকেল 218, এবং সেখানে দে আর রিলেটেড উইথ রিমুভাল অফ জাজেস থ্রু অ্যান অ্যাড্রেস সাপোর্টেড বাই অ্যান স্পেশাল মেজরিটি, ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, স্পেশাল মেজরিটিতে পাস করা হবে। এবং আমাদের কান্ট্রিতে একটা অ্যাক্ট আছে যেটা হচ্ছে জাজেস এনকোয়ারি অ্যাক্ট 1968, দ্যাট অ্যাকচুয়ালি সাপোর্টেড দ্য এন্টায়ার রেগুলেশন উইথ রেসপেক্ট টু দ্য রিমুভাল অফ দ্য হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট জাজেস। সো এটা যদি আমরা দেখি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো জাজকে যদি রিমুভ করতে হয়, কে রিমুভ করে? অ্যান্সার হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কিভাবে রিমুভ হয়? একটা অর্ডার পাস হয়, বাট এই অর্ডার পাস হওয়ার আগে বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভায় দুটো হাউসেই এটাকে কিন্তু স্পেশাল মেজরিটিতে পাস করাতে হয়। নেক্সট, এই যে অ্যাড্রেস, সেই যে গ্রাউন্ডে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজদের রিমুভ করা যেতে পারে, দ্যাট ইজ দ্য প্রুভড মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি। নাও গ্রাউন্ডস ফর রিমুভাল. First is the misbehavior. প্রথমত, this includes an action that undermines the dignity, integrity and impartiality of the judiciary. অর্থাৎ দুটো গ্রাউন্ড মেনশন আছে, ওয়ান ইজ মিসবিহেভিয়ার, অ্যানাদার ইজ ইনক্যাপাসিটি, বাট there is no clear cut clarification and definition with respect to misbehavior and incapacity. But misbehavior মানে যেটা ক্লারিফিকেশন বা সুপ্রিম কোর্ট যেটা ইন্টারপ্রেট করে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য মিসবিহেভিয়ার, সো ইট ইজ দ্য এনি কাইন্ড অফ অ্যাকশন যেটা আমাদের আন্ডারমাইন করে বা যেটা আমাদের ডিপ্রাইভ করে ডিগনিটিকে, ইন্টিগ্রিটিকে এবং ইম্পার্শিয়ালিটিকে, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু দ্য মিসবিহেভিয়ার। নেক্সট, ইনক্যাপাসিটি। যে ব্যক্তি সেই পদমর্যাদায় কার্য করছেন বা ওয়ার্কিং আছেন, সেই অবস্থায় ব্যক্তিটির যদি কোনো ফিজিক্যাল বা মেন্টাল ইনএবিলিটি ধরা পড়ে এবং সাচ ইনএবিলিটি ডিটার্স দ্য পারসন টু পারফর্ম দেয়ার ডিউটি, ইন দ্যাট কেস মনে করা হয় হি ইজ ইনক্যাপাবল এবং হি হ্যাজ দ্য ইনক্যাপাসিটি এবং দ্যাট শুড ফর্ম দ্য গ্রাউন্ড ফর হিজ অর হার রিমুভাল। নাও যদি এরকম কোনো একটা সিচুয়েশন ঘটে, তখন রিমুভাল প্রসেসকে ইনিশিয়েট করতে হয়। মেনলি আমাদের জানি পার্লামেন্টে দুটো হাউস আছে, ওয়ান ইজ রাজ্যসভা, অ্যানাদার ইজ দ্য লোকসভা। যদি রাজ্যসভা থেকে বা লোকসভার কোনো একটা হাউস থেকে ইনিশিয়েট করতে হয় রিমুভাল মোশনকে, তখন লোকসভার ক্ষেত্রে 100 জন মেম্বার এবং রাজ্যসভার ক্ষেত্রে 50 জন মেম্বারকে কিন্তু কি করতে হয়? সাইন করতে হয় ওই মোশনে। আফটার দ্যাট সেটা লোকসভায় ইন্ট্রোডিউস হলে স্পিকার অ্যাকসেপ্ট করে, যদি রাজ্যসভায় ইন্ট্রোডিউসড হয় চেয়ারম্যান অ্যাকসেপ্ট করে। এরপর এই মোশন অ্যাকসেপ্ট হওয়ার পর স্পিকার বা চেয়ারম্যানের কাছে রেসপেক্টিভলি ডিসক্রিশনারি পাওয়ার আছে, তিনি সেটাকে অ্যাডমিট করতেও পারেন, তিনি সেই মোশনকে ডিসমিস করতেও পারেন। যদি এই মোশনকে অ্যাডমিট করা হয়, চেয়ারম্যান বা আমাদের স্পিকার যদি এই মোশনটাকে অ্যাডমিট করেন, দেন একটা ইনভেস্টিগেশন হয় যে আদেও প্রুভড মিসবিহেভিয়ার এবং ইনক্যাপাসিটি সেই ব্যক্তিত্বের মধ্যে আছে কিনা। সেক্ষেত্রে একটা 3 মেম্বারের কমিটি তৈরি করতে হয় এবং সেই কমিটি কী করে? ইনভেস্টিগেট করে যে অ্যালিগেশনটা আছে সেটা কতটা সত্যতা। নেক্সট, কমিটি কিন্তু টাইপিক্যালি একজন সুপ্রিম কোর্ট জাজ, একজন হাইকোর্ট চিফ জাস্টিস এবং একজন ডিস্টিংগুইশ জুরিস্ট দিয়ে তৈরি হয়। এই কমিটির মেন কাজ কি থাকবে? যে অ্যালিগেশন আছে সেগুলোকে ইনভেস্টিগেট করা, এক্সামাইন করা এভিডেন্স এবং রিপোর্ট সাবমিট করা কোথায়? স্পিকার বা চেয়ারম্যানের কাছে, যে এই আমাদের রিপোর্টে বেরিয়েছে। নেক্সট, এই রিপোর্ট আসার পর যেটা এখন আমাদের এই যশবন্ত বর্মাকে নিয়ে রিসেন্ট পজিশন যে রিপোর্ট এসে গেছে সেটা পার্লামেন্টে ইন্ট্রোডিউস হবে, তখন লাস্ট স্টেপে পার্লামেন্টারি প্রসেস কি? এই কমিটির রিপোর্টে যদি দেখা যায় জাজ গিলটি সত্যিকারে, তখন সেই রিপোর্টকে বোথ হাউস অফ দ্য পার্লামেন্টে পেশ করা হয় এবং সর্বসম্মতিক্রমে স্পেশাল মেজরিটিতে রিমুভাল মোশনকে কিন্তু পাস করানো হয়। যদি এই স্পেশাল মেজরিটি মানে কি? স্পেশাল মেজরিটি মানে টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস অ্যান্ড মেজরিটি অফ অ্যাটলিস্ট 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। নেক্সট, এই মোশন যদি স্পেশাল মেজরিটিতে বোথ হাউস অফ দ্য পার্লামেন্টে পাস হয়, দেন সেটা কিন্তু প্রেসিডেন্টের কাছে পৌঁছানো হয় এবং প্রেসিডেন্ট ফাইনালি বাউন্ড টু ইস্যু অ্যান অর্ডার ফর দ্য জাজেস রিমুভাল। তো প্রেসিডেন্ট ফাইনালি জাজ রিমুভালের অর্ডারকে ইস্যু করে। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট উইথ রেসপেক্ট টু হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট জাজ রিমুভাল। নাও
ই পয়েন্টস। প্রসেস অফ দ্য রিমুভাল অফ দ্য জাজেস মেনলি দুটো আর্টিকেল দ্বারা গভর্ন হয়। উই হ্যাভ হাইকোর্ট অ্যান্ড উই হ্যাভ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জন্য যে আর্টিকেল রেসপন্সিবল, দ্যাট ইজ আর্টিকেল 124 সাবক্লজ 4 টকিং অ্যাবাউট দ্য রিমুভাল অফ দ্য জাজেস, অ্যান্ড অন দি আদার হ্যান্ড উই হ্যাভ আর্টিকেল 218 দ্যাট টক্স অ্যাবাউট দ্য রিমুভাল অফ দ্য জাজেস উইথ রেসপেক্ট টু দ্য হাইকোর্ট। সো দিস ইজ মেনশন 124 সাবক্লজ 4 অ্যান্ড 218. নাও এন্টায়ার প্রসিডিওর ফর দ্য রিমুভাল অফ দ্য জাজেস ইজ রেগুলেটেড বাই অ্যানাদার অ্যাক্ট। এই নামটাও মনে রাখবে, জাজেস এনকোয়ারি অ্যাক্ট 1968. সো ইট ইজ এ রিগোরাস প্রসেস এবং সেখানে কিন্তু এনশিওর করা হয় কোনো জাজকে যখন রিমুভাল করা হবে সেখানে প্রপার সিরিয়াস রিজন থাকবে, ফেয়ার ইনভেস্টিগেশন থাকবে। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি সুপ্রিম কোর্টের জুরিসডিকশন দেখি, সুপ্রিম কোর্ট কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারে সেখানে আমরা 4 টাইপের জুরিসডিকশন মেনলি দেখতে পাই অ্যাপার্ট ফ্রম অ্যানাদার স্পেশাল পাওয়ার। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অরিজিনাল জুরিসডিকশন আছে। অরিজিনাল জুরিসডিকশন মানে কি, ইউনিয়ন গভর্নমেন্টের সাথে ধরো স্টেট গভর্নমেন্টের কোনো ডিসপুট হচ্ছে, একটা স্টেট গভর্নমেন্টের সাথে আনাদার স্টেট গভর্নমেন্টের ডিসপুট হচ্ছে, বা একদিকে ইউনিয়ন গভর্নমেন্ট আছে অন্যদিকে একটা ক্লাস্টার অফ স্টেট আছে, ফর এক্সাম্পল এ বি সি এরকম 3টে স্টেট আছে, এই ধরনের ডিসপুটকে বলা হয় অরিজিনাল জুরিসডিকশন। নেক্সট অ্যাপিলিয়েট জুরিসডিকশন, লোয়ার কোর্ট থেকে, ফর এক্সাম্পল সিভিল ক্রিমিনাল কনস্টিটিউশনাল কেস যেগুলো লোয়ার কোর্ট থেকে আসছে সেগুলোর যে ট্রায়াল সেগুলোকে অ্যাপিল করা যেতে পারে, চ্যালেঞ্জ করা যেতে পারে ইন দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট অ্যাডভাইসারি জুরিসডিকশন, এই অ্যাডভাইসারি জুরিসডিকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট কোনো কনস্টিটিউশনাল ম্যাটারে, কোনো ম্যাটার অফ দ্য পাবলিক ইম্পর্টেন্সের ক্ষেত্রে এবং ম্যাটার উইথ রেসপেক্ট টু ল, এই কোয়েশ্চেন কিন্তু প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে জানতে চাইতে পারে, সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিতে পারে, দ্যাট ইজ দ্য অ্যাডভাইসারি জুরিসডিকশন। আর কোথায় সুপ্রিম কোর্ট কাজ করে মেনলি, সুপ্রিম কোর্ট রিট জুরিসডিকশনকে ইস্যু করে। আর্টিকেল কত 32, এখানে কি কি রিট জুরিসডিকশন আছে, হেবিস কর্পাস, ম্যান্ডেমাস, প্রোহিবিশন, সার্সিওরারি অ্যান্ড কিউরেন্টো। এই 5টা রিট জুরিসডিকশন স্পেশালি কেন ডিজাইন করা হয়েছে, টু এনশিওর ইন আওয়ার কান্ট্রি ফান্ডামেন্টাল রাইটস, দ্য ভেরি এসেন্স অফ দ্য কনস্টিটিউশন, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস। কত থেকে কত আছে, আর্টিকেল 12 থেকে কত, আর্টিকেল 35 পর্যন্ত আছে আমাদের এই ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস কোন পার্টে আছে, পার্ট 3। পার্ট 4-এ কী আছে, পার্ট 4-এ আছে টিপিএসপি। নেক্সট আমরা যদি দেখি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস কখন অ্যাড হয়, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিসকে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়। আমাদের কটা কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, 11খানা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তোমাদের কাছে একটা লাস্ট কোয়েশ্চেন, 11 ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কনস্টিটিউশনে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়? কারণ আমরা দেখলাম মেনলি ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কবে অ্যাড করা হয়েছিল, আমাদের 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়। অ্যাট দ্যাট টাইম ফান্ডামেন্টাল ডিউটিসের জন্য যে কটা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল, ইনিশিয়াল সময় 10খানা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল, বাট লেটার আমরা যদি দেখি একটা 11 ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়। আমি বলেই দিচ্ছি এটা কবে, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে এটাকে অ্যাড করা হয় 2002 সালে। কী ছিল সেই 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি, সেটা হচ্ছে 6 থেকে 14 বছরের শিশুদের এডুকেশন রিলেটেড যে অপরচুনিটি সেটাকে কিন্তু প্রোভাইড করতে হবে। এবং এখানে যদি আমরা ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে কথা বলি, একটা কমিটির রেকমেন্ডেশন ইজ ভেরি এসেন্সিয়াল ফর দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটি, এবং সেই কমিটির নাম কি, জাস্টিস সরণ সিং কমিটির রেকমেন্ডেশন। জাস্টিস সরণ সিং কমিটি 8খানা ফান্ডামেন্টাল ডিউটিসকে রেকমেন্ড করেছিল। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট। অ্যাপার্ট ফ্রম দিস, সুপ্রিম কোর্ট একটা স্পেশাল পাওয়ার এনজয় করে, কি সেটাকে বলে স্পেশাল লিভ পিটিশন, যেখানে কিন্তু it can grant special leave to an appeal from any judgment or matter passed by any court in the territory. So এটাকে কি বলা হয়, সুও মোটো। যদি আমরা জুরিসডিকশন দেখি, সুপ্রিম কোর্ট নিজে কোনো একটা কেসকে টেক ওভার করতে পারে যে এটা আমার স্পেশাল পাওয়ার আছে। সো ইট ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। হোপফুলি আমরা অনেকগুলো জায়গাকে ডিসকাশন করলাম, আলোকপাত করলাম। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন অফ দ্য ডে। এই আর্টিকেলটা আমরা যদি দেখি, এই আর্টিকেলে আমরা দেখব দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল, নিস্তার, ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডাইভিং সাপোর্ট ভেসেল কমিশন ইনটু দ্য নেভি। ইন্ডিয়ান নেভির তরফ থেকে আইএনএস নিস্তারকে
কমিশন করা হয়েছে, অর্থাৎ সেটা কিন্তু এবার থেকে ওয়ার্কিং হবে। নেক্সট, আইএনএস নিস্তার কিন্তু ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ, ডিজাইন, কনস্ট্রাক্টেড একটা ডাইভিং সাপোর্টেড ভেসেল, যেটা ইউনিয়ন মিনিস্ট্রি অফ স্টেট ফর ডিফেন্সের তরফ থেকে ইনাগরেট করা হয়েছে বিশাখাপত্তনমে। মেনলি হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে এটাকে ডিজাইন করা হয় যাতে সেটা আন্ডারটেক করতে পারে কমপ্লেক্স ডিপ সি স্যাচুরেশন, ডাইভিং অ্যান্ড রেস্কিউ অপারেশন। এই ধরনের আইএনএস নিস্তারকে কিন্তু কমিশন করা হয়েছে। আচ্ছা, ফ্রন্ট পেজে আমি আর একটা জায়গা তোমাদের জন্য কোয়েশ্চেন রাখবো, আমি ডিসকাস করতে ভুলে গেছিলাম। হেভেন্স ওপেন আপ, দেখো দিস ইজ দ্য প্লেস যেটার ফটো এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কর্তব্য পথ। নিউ দিল্লিতে এই কর্তব্য পথে যে পুয়ার ভিজিবিলিটি সেই রিলেটেড একটা চিত্র এখানে ইয়েলো অ্যালার্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ওয়েদার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইস্যু করা হয়েছে। এবং এই যে হিউজ কাইন্ড অফ স্মোক, এই স্মোকে কিন্তু এই নিউ দিল্লির কর্তব্য পথ ঘিরে গেছে। নেক্সট আমাদের যে আলোচ্য বিষয় আমরা চলছিলাম আইএনএস নিস্তার নিয়ে, আমরা জাস্ট একবার দেখব। ইন্ডিয়ান নেভির তরফ থেকে আইএনএস নিস্তারকে কিন্তু ইন্ডাক্ট করা হয়েছে এবং এটা কিন্তু ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি বিল্ড ডাইভিং সাপোর্টেড ভেসেল, ডিএসপি সাপোর্টের মধ্যে আছে, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের দ্বারা এটাকে ডেলিভার করা হয়েছে। এই যে ডিএসপি সাপোর্টেড ভেসেল, এদের মধ্যে কি কি থাকে, এটা স্পেশালাইজড একটা শিপ যেখানে ডিজাইন করা হয় ফর আন্ডার ওয়াটার অপারেশন ইনক্লুডিং ডাইভার ডিপ্লয়মেন্ট, রেস্কিউ মিশন এবং সাবমেরিন ক্রু রিকভারি। নেক্সট, এই রিলেটেড একটা আমাদের পার্টিকুলার প্রজেক্ট বা আমাদের ইম্পর্টেন্ট ভিশনের কথা জানতে হবে। 2015 সালে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে একটা স্ট্র্যাটেজিক ভিশন লঞ্চ করা হয়। আমরা জানি দিস ইজ আওয়ার ইন্ডিয়া, উই হ্যাভ অন দি ওয়ান হ্যান্ড উই হ্যাভ অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল, অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার কি ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান। ইন্ডিয়ান ওশিয়ানের কাছে আমাদের বিভিন্ন আইল্যান্ড নেশন আছে, ফর এক্সাম্পল মালদ্বীপ, সেসেলস, তারপর মরিশাস, মাদাগাস্কার এটসেট্রা। হিয়ার উই হ্যাভ সাম ক্লাস্টার্স লাইক কি, এখানে আমরা দেখব অস্ট্রেলিয়া কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানের নিচের দিকে অবস্থিত, এবং দিস ইজ দ্য এন্টায়ার এরিয়া, লাওস, কম্বোডিয়া, এই যে ধরনের আসিয়ান কান্ট্রিজ যে গ্রুপিংগুলো সেগুলো ইন্ডিয়ান ওশিয়ানে দেখব। এই ইন্ডিয়ান ওশিয়ানে ইন্ডিয়ার প্রেজেন্সকে এনশিওর করার জন্য, সেফটি, সিকিউরিটি, গ্রোথকে অ্যাশিওর করার জন্য ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজিক প্রজেক্ট দ্যাট ইজ দ্য সাগার, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। ইট ইজ অ্যান ইনক্রিজিংলি রেকগনিশন of the increasing importance of the maritime security. For example, এখান দিয়ে প্রচুর শিপ পাস করে, তাদের সেফটি, সিকিউরিটি এবং এই জায়গাগুলো যে মেরিটাইম কমন গোলস এবং কোঅপারেশন নিডেড, তাদের জন্য কিন্তু সাগার প্রজেক্টকে লঞ্চ করা হয় ইন দ্য ইয়ার অফ 2015। এটা কিন্তু সিক করে ইন্ডিয়া ডিপেন্ড ইকোনমিক অ্যান্ড দ্য সিকিউরিটি কোঅপারেশন উইথ দ্য মেরিটাইম নেইবার্স। ইন্ডিয়া হ্যাজ মেনি মেরিটাইম নেইবার্স ইন দিস পার্টিকুলার ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন, যাদের মধ্যে সিকিউরিটি ক্যাপাবিলিটিকে বিল্ড করা is one such purpose. For this, India would cooperate on the exchange of information. অর্থাৎ ধরো এখানে একটা জাহাজ যাচ্ছে, তার কোনো ইনফরমেশন চাইলে ইন্ডিয়া যাতে তার নেইবারিং কান্ট্রিজ থেকে সেটা পায়। নেক্সট, বিল্ডিং অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, স্ট্রেংথেনিং অফ দেয়ার ক্যাপাবিলিটি। সো দিস ইজ বেসিক্যালি অ্যান ইনক্লুসিভ, কোলাবোরেটিভ অ্যান্ড রেসপেক্টেড ইন্টারন্যাশনাল লয়েরকে অ্যাবাইড বাই করার জন্য ইন্ডিয়ার এই সাগার প্রজেক্ট। সো এই সম্বন্ধে তোমাদের একটা ইম্পর্টেন্ট নিউজ জানা দরকার। নেক্সট আমরা যদি দেখি ফ্রন্ট পেজে আরও একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা দেখব, ইউরোপিয়ান ইউনিয়ন ইম্পোজেস স্যাংশন অন দ্য রিফাইনারি ইন গুজরাট ফর রাশিয়া এনার্জি লিঙ্ক। রিসেন্টলি আমরা দেখলাম আমাদের গতকাল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিন্তু ডিক্লেয়ার করছিল যে কোনো কান্ট্রি যদি রাশিয়া থেকে ইম্পোর্ট করে ক্রুড অয়েল, যার মধ্যে মেনলি কে পড়ছে ইন্ডিয়া, এছাড়া আছে ব্রাজিল, এই ধরনের কান্ট্রির ওপর হিউজ স্যাংশনকে ইম্পোজ করা হবে। সেই লাইন ধরেই, একই লাইন ধরে ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে গুজরাটের একটা রিফাইনারি তে যারা কিন্তু মেনলি রাশিয়ান এনার্জি সেক্টরের ওপর ডিপেন্ডেন্ট, তার ওপর কিন্তু স্যাংশন ইম্পোজ করা হয়েছে। যেখানে দাঁড়িয়ে আমরা কালকে এটাই দেখলাম, ইউনাইটেড স্টেটের কংগ্রেস থেকে ডিক্লেয়ার করা হয়েছিল রাশিয়ান ক্রুড অয়েল পারচেস করলে ইন্ডিয়া, চায়না, ব্রাজিলের ওপর কিন্তু হিউজ পেনাল্টি তাদের ফেস করতে হবে। সো দিস ইজ ওয়ান সাচ নিউজ। আজকের যে কোয়েশ্চেনটা রাখলাম, ইউএস ইন্ডিয়া রিলেশনশিপ, ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ, সেখানেও কিন্তু তোমরা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সকে ইনক্লুড করতে পারো অ্যাজ জাস্ট ওয়ান লাইনার, নো নিড টু মেনশন ইন এনি ডাটা। তোমরা জাস্ট ডেটা লিখতে হবে না, তোমরা কিন্তু জাস্ট লিখবে যে রিসেন্টলি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পক্ষ থেকে এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, জাস্ট ইন ওয়ান লাইন।
তাহলেই কিন্তু তোমাদের লেখাটা অনেক বেশি ইন্টারেস্ট হবে। নেক্সট আমরা দেখবো, দেখো গতকাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ঘটনা, ঝাড়গ্রামের কাছে ট্রেনের ট্র্যাকে কিন্তু একটা হস্তি শাবক মারা গেছে। দিস ইজ এ ইনসিডেন্ট, জাস্ট আমি তোমাদের বললাম। যারা আনন্দবাজার নিউজ পেপার দেখো তারাও দেখবে এই পেজে এই ফটোটা ফ্রন্ট পেজে কভার আপ হয়েছে। নাও মুভিং টু দ্য এডিটোরিয়াল পোর্শন, আমি তোমাদের এডিটোরিয়াল পোর্শনে যে জায়গাগুলো নিয়ে ডিসকাশন করা হবে, অল ইন ওয়ান, এগ্রিকালচার নিডস মোর পাবলিক স্পেন্ডিং, নট জাস্ট ওয়ান আমব্রেলা স্কিম। রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির গভর্নমেন্ট ইউনিয়ন ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করা হয়েছে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট স্কিম। কি নাম তার? প্রাইম মিনিস্টার ধান ধান্য কৃষি যোজনা, PMDDKY। অলরেডি আমরা ডিসকাস করেছি। সেখানে কি করা হয়েছিল, 36টা এক্সিস্টিং স্কিমসকে মার্চ করা হয়, 11খানা ডিপার্টমেন্টের এই স্কিমকে ইন্টিগ্রেট করে একটা হলিস্টিক এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর ডেভেলপমেন্ট স্কিমকে লঞ্চ করা হয়, যাতে ডিসপ্যারিটি ইন দ্য প্রোডাকশন সেটাকে মিনিমাইজ করা যায় অল অ্যাক্রস দ্য স্টেটস। এগুলোকে কিন্তু 100খানা ডিস্ট্রিক্টকে আইডেন্টিফাই করা হয়েছে এবং 100খানা ডিস্ট্রিক্টে এটাকে কিন্তু ফ্ল্যাগশিপ মিশন হিসাবে লঞ্চ করা হবে। উই হ্যাভ অলরেডি PM কিষাণ স্কিম, যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, PM ফসল বীমা যোজনা। এই রেলিভেন্ট স্কিমগুলোকে একত্রে আইডেন্টিফাই করা হবে এবং সাবজিউট করা হবে আন্ডার দ্য প্রধানমন্ত্রী ধান ধান্য কৃষি যোজনা। রিসেন্টলি এই অক্টোবর মাসের পর আমাদের রবি ক্রপ সিজন আসবে, সেখানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অ্যানুয়াল আউটলে দেওয়া হবে ফর দ্য নেক্সট 6 ইয়ার্স। আমরা যদি দেখি 24,000 crore কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়েছে। এই যে 100খানা ডিস্ট্রিক্টকে আইডেন্টিফাই করা হয়েছে, সেটা বেসড অন লো প্রোডাক্টিভিটি, ক্রপিং ইন্টেন্সিটি, লেস ক্রেডিট ডিসবার্সমেন্ট। নাও দ্য হোপ ইজ that the scheme will result in higher productivity, value addition in the agriculture and allied sector, local livelihood কে এটা ক্রিয়েট করবে, লিড করবে to increase domestic production এবং self reliance. So this is the basic purpose, but although there are certain things, কিন্তু এখানে এডিটর কি লিখছেন যে এখানে বেশ কিছু ইয়ার ধরে আমরা যদি চেক করি, আমাদের যে ডিমান্ড অফ গ্র্যান্ড গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার অন দ্য এন্টায়ার এগ্রিকালচারাল সেক্টর, দ্যাট হ্যাজ ড্রপড ড্রাস্টিক্যালি ইয়ার আফটার ইয়ার। নাও এখানে সাজেশন কি আছে, গভর্নমেন্ট যদি এই ধরনের প্যারালাল ইন্টিগ্রেটেড স্কিম লঞ্চ করার পাশাপাশি তাদের ওয়েলফেয়ার, ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল স্কিম এগ্রিকালচারাল সেক্টরের জন্য দরকার, পাবলিক ইনভেস্টমেন্ট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সেটাও কিন্তু প্লে করবে একটা গ্রেটার রোল টু ব্রিং দ্য সেলফ রিলায়েন্স অ্যান্ড পার্টিকুলারলি ইন দ্য প্রোডাকশন অফ ফুড গ্রেন, edible oil and pulses. So this is the entire concept. Now also there is a mention that more participation আমাদের বাড়াতে হবে। We need to form the more participatory states, local self government, primary agricultural cooperative society, agricultural university, organization of farmers and traders must be involved in the process to bring the more self reliant economy and agricultural economy. So this is the entire concept. Now আমরা পরের আর্টিকেলে চলে যাব। পরের আর্টিকেলে যাওয়ার আগে জাস্ট সি দ্য মেন্টাল হেলথ অফ পাইলটস ইজ দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। এই জায়গাটায় এই যে এডিটোরিয়ালটা, সেই এডিটোরিয়ালে মেনলি দেয়ার ইজ এ ডিসকাশন অফ দ্য সিরিয়াস মেন্টাল হেলথ প্রবলেম যেগুলো আসতে পারে যারা এয়ারক্রাফট ফিল্ড বা এভিয়েশন সেক্টরের সাথে জড়িত। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্পেশালি যে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন DGCA, তাদেরকে কিন্তু মেনলি এই জায়গাটাও কিন্তু একটা সলিউশন ফাইন্ড আউট করার প্রয়োজনীয়তা রয়েছে। নাও রিকোয়ারমেন্ট কি আছে, রিকোয়ারিং দ্য পাইলটস টু আন্ডারগো ডিটেলড মেন্টাল হেলথ টেস্ট উইল only be counterproductive and impose more mental burdens on pilot. But আমরা যদি দেখি মেন্টাল হেলথ কন্ডিশন, যেটা কিন্তু অনেক সময় দেখা যায় ডায়াগনোজ করা যায়নি বা ডায়াগনোজ হলো সেটা মিস ডায়াগনোজ, সেখান থেকে বিভিন্ন ধরনের অ্যান্সিলারি প্রবলেম আসতে পারে, যেটা আমাদের যে গ্রেটার যে পাবলিক সার্ভিস অর্থাৎ মানুষকে যেটা একটা ফ্লাই বা এভিয়েশন সেক্টরের সাথে জড়িত, সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ শুড অলসো enact legislation defining rules that require health care providers to inform appropriate যে স্টেপস যা তাদের সেক্টরের সাথে যারা জড়িত, যখন তারা কোনো ফ্লাই করছে, কোনো মিশনে আছে, যখন কোনো এয়ারলাইন ফ্লাইস করছে, তখন যাতে তাদের মেন্টাল হেলথ সিকিওর থাকে, দ্যাট ইজ দ্য ডিউটি অফ দ্য মিনিস্ট্রি, গভর্নমেন্ট সেটাকে ইনশিওর করার। নাও আমরা যদি দেখি বিভিন্ন সময় এয়ার ক্রুতে যারা কাজ করছে তাদের উপর সিরিয়াস মেন্টাল হেলথের স্ট্রেস আসে, অ্যাংজাইটি ইস্যু আসে, অনেক সময় দেখা যায় তারা ফ্যামিলির থেকে দূরে থাকে। এই ধরনের ঘটনাগুলো যাতে অ্যাড্রেস করা হয়, দ্যাট ইজ রিটেন ইন দিস পার্টিকুলার এডিটোরিয়াল। নাও আমরা পরের এই এডিটোরিয়ালটা দেখার আগে
let's try to find out the one portion. Elephant in a room. It is an idiom and phrase. ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করা যেতে পারে যে এর মানে কি, যেটা আমরা আজকের এডিটোরিয়াল থেকে পিক করলাম। ভোক্যাব অফ দ্য ডে। প্রথমত দেখো, এই রুমটার মধ্যে একটা এলিফ্যান্ট ঢুকে পড়েছে, বাট পিপল আর ডিসকাসিং, তাদের মতো করে আলোচনা করছে, তারা কিন্তু হয়তো দেখতে পাচ্ছে, কিন্তু তারা এটাকে নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড হয়। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য এডিটোরিয়াল। দেখো, এই ইডিয়ামটার মানে হচ্ছে এলিফ্যান্ট ইন দ্য রুম refers to an obvious major problem or difficult situation that everyone is aware of but no one wants to discuss or acknowledge publicly. অর্থাৎ সবাই এখানে দেখতে পাচ্ছে হাতিটি রুমের মধ্যে আছে, দেখেও তারা চুপ করে থাকছে। এটাই এই ইডিয়ামের মানে, যে এমন একটা মেজর প্রবলেম, সেটা ভাইটাল, সবাই বুঝতে পারছে যে ইট ইজ ডিফিকাল্ট সিচুয়েশন, সবাই সেটা জানে, বাট নো ওয়ান ওয়ান্টস টু ওপেনলি ডিসকাস, পাবলিকলি অ্যাকনলেজ করতে তারা চাইছে না। দিস ইজ দ্য মিনিং অফ এলিফ্যান্ট ইন এ রুম। ওকে, নাও আমরা লাস্ট আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসে কয়েকটা জায়গা দেখবো। ইন্ডিয়ান ইনইকুয়ালিটি অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংকস ক্লেম। রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংকের আমরা একটা রিপোর্ট দেখেছি, যেখানে কিন্তু বলা হয়েছে ইন্ডিয়া কিন্তু আমাদের কান্ট্রির টপ 4 আনইকুয়াল কান্ট্রির মধ্যে পড়ছে, অর্থাৎ ইন্ডিয়ার ইনইকুয়ালিটি সিভিয়ারলি ড্রপ করেছে। এর পেছনে এডিটর এটাই লিখেছেন যে এই যে এক্সট্রিম ইরাডিকেট হয়েছে প্রভার্টি ইন্ডিয়ার থেকে, সেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এর রিপোর্টে কিন্তু মেনশন করা হয়েছে। এই এডিটোরিয়ালে মেনশন করা হয়েছে ওভার সাম ইয়ার্স, ওভার সাম ডিকেটস আমাদের কান্ট্রির কিন্তু ডাইভার্সিটি, ফুড ডাইভার্সিটি বেড়েছে, মিল্ক অ্যান্ড এগের যে প্রাইস অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু বেড়েছে। নাও ডায়েটারি ইনটেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং বটম যে 20% হাউস হোল্ড আছে রুরাল বা আরবান এরিয়ায়, তাদেরও কিন্তু ফুড নিউট্রিশন এনহ্যান্স হয়েছে। কেন? ফুড অ্যান্ড ক্যাশ ট্রান্সফার তারা কিন্তু রিসিভ করেছে ফ্রম দ্য সাইড অফ দ্য গভর্নমেন্ট। দ্য শেয়ার অফ দ্য রুরাল হাউস হোল্ড কনজিউমিং ফ্রেশ ফুড, সেটাও কিন্তু বেড়েছে। নেক্সট, ডিফারেন্ট প্রভার্টি রিলেটেড কমিটি, ফর এক্সাম্পল রঙ্গরাজন কমিটি, তেন্ডুলকার কমিটি এবং মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স অফ দ্য নীতি আয়োগ, এরা কিন্তু দেখিয়েছে ইন্ডিয়ার প্রভার্টি লেভেল সিগনিফিকেন্টলি ড্রপ ডাউন করেছে। এর ছাড়া আমাদের এর পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন যে স্কিম, ফর এক্সাম্পল প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এগুলো রুরাল ইকোনমিকে অনেক বেশি এম্পাওয়ার করেছে। মানুষের কাছে কিন্তু পাক্কা হাউস, পেভড রোড এখন আছে রুরাল ইকোনমিতে। নেক্সট, হেলথ রিলেটেড আমরা যদি হলিস্টিক ডেভেলপমেন্ট দেখি, তাহলে আমরা দেখবো আয়ুষ্মান ভারত ইজ দ্য স্কিম দ্যাট ব্রিংস দ্য ওয়েলফেয়ার ফর দ্য পুয়ার, এবং তাদের যাতে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ফেসিলিটি তারা যেন গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছায়। দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ অলসো মেনশন অফ দ্য আয়ুষ্মান ভারত। নাও এইভাবে আমাদের এই অ্যানালিসিস করা হয়েছে, বাট আমরা বলা হয়েছে স্টিল আমরা যদি দেখি আমাদের কান্ট্রির কিন্তু ইনইকুয়ালিটি এখনও বিভিন্ন জায়গায় এক্সিস্ট করছে। হাই ইনকাম যদি আমরা দেখি, হাই ন্যাশনাল ইনকাম শেয়ার হয় অনলি 1% অফ দ্য বটম পজিশন। সিন্স 2017 দ্য ইনকাম শেয়ার্স অফ দ্য টপ 1% হ্যাভ ইনক্রিজড বাই 0.3%। সো যতই আমরা দেখি যে আমাদের গ্রাসরুট লেভেলের ইকোনমিক মানুষরা, রুরাল পিপল বা লোয়ার ইনকাম ক্যাটাগরি কিন্তু ফুড রেসপেক্টে সিকিউরিটি পেয়েছে, হেলথ রেসপেক্টে সিকিউরিটি পেয়েছে, বাট অলসো 1% যে টপ 1% ইনকাম আর্নার, তাদের ইনকাম কিন্তু ফার্দার 0.3% কিন্তু মানে বেড়ে গেছে সিন্স 2017। সো এই জায়গায় আমাদের ইনকাম ইনইকুয়ালিটিকে প্রায়োরিটাইজ করার দরকার আছে। নাও এখানে কি বলা হচ্ছে, উই মাস্ট ট্রাভেল এ লং ওয়ে বিফোর উই ক্যান ক্লেম টু বি অ্যান ইগালিটেরিয়ান সোসাইটি। এটা একটা ভোকাব। ইগালিটেরিয়ান মানে কি? সমতাযুক্ত, সমতাপূর্ণ সোসাইটি, মানে যেখানে ইকুয়ালিটি আছে। নেক্সট, ইনইকুয়ালিটি ইন অ্যাক্সেসিং কোয়ালিটি হেলথ এডুকেশন ইজ এ সিরিয়াস কনসার্ন ফর এ কান্ট্রি অফ আওয়ার সাইজ। ডাইভার্সিটি inevitably there are many lived realities. However, the story of India is not just about poverty and inequality and anymore. It is about progress, aspiration to, while being mindful of current problems and challenges ahead, let us also celebrate the country's success. So ki bola holo last e je yes, there are still areas where we can progress, but আমাদের এই যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, দ্যাট ইজ অলসো এ রিপোর্ট যেখান থেকে কিন্তু উই মাস্ট চেরিশ ইন্ডিয়ার সাকসেস। সো দিস ইজ দ্য এন্টায়ার অ্যানালিসিস। বাকি সব জায়গাটা আমি তোমাদের বলে দিলাম, রইলো আমাদের কিছু ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসকাশন। সো স্টার্ট দ্য ওয়ান লাইনার। প্রথমত ফার্স্ট কোয়েশ্চেন,
যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে হুইচ স্কিম হ্যাজ বিন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু এনহ্যান্স দ্য এনার্জি এফিসিয়েন্সি। রিসেন্টলি আদিতি স্কিম বলে একটা স্কিমকে ইনিশিয়েটেড করা হয়েছে বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু প্রমোট দ্য এনার্জি এফিসিয়েন্সি। নেক্সট কোয়েশ্চেন, টুডে ইজ 19th জুলাই। আজকে কি ডে সেলিব্রেট করা হচ্ছে? আজকে অল অ্যাক্রস আওয়ার কান্ট্রি উই আর সেলিব্রেটিং দ্য ন্যাশনাল হ্যান্ডলুম ডে। এভরি ইয়ার 19th জুলাই ন্যাশনাল হ্যান্ডলুম ডেকে সেলিব্রেট করা হয়। নেক্সট কোয়েশ্চেন, আমরা গতকাল দেখেছি যে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমকে কিন্তু সাকসেসফুলি টেস্ট ফায়ার করা হয়েছে। কোথায় এটা করা হয়? অ্যান্সার ইজ লাদাখ। ইন্ডিয়ান আর্মি সাকসেসফুলি টেস্টেড দ্য আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাট অ্যান অল্টিটিউড অফ 15,000 feet ইন লাদাখ। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে একটা জড়িত নাম, যার নাম হচ্ছে অ্যান্ড্রে রাসেল, রিপ্রেজেন্ট করে কোন কান্ট্রিকে? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্সার ইজ ওয়েস্ট ইন্ডিজ। কেন তিনি নিউজে আছেন? হি ইজ এ ফেমাস অলরাউন্ডার ফ্রম ওয়েস্ট ইন্ডিজ হু রিসেন্টলি রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। ওকে, নেক্সট কোয়েশ্চেন অফ দ্য ডে, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট to grant agricultural status to livestock and poultry farming? Maharashtra is the first স্টেট যিনি কিন্তু কী করেছে, রেকগনাইজ করেছে লাইভস্টক এবং পোলট্রি ফার্মিংকে অ্যাজ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, যাতে কিন্তু ফার্মারদের গ্রেটার অ্যামাউন্ট অফ বেনিফিটকে প্রোভাইড করা যায়। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ার ফার্স্ট ট্রাইবাল জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট হ্যাজ বিন লঞ্চড ইন হুইচ স্টেট? গুজরাট ইজ দ্য পার্টিকুলার অ্যান্সার। গুজরাট হ্যাজ লঞ্চড project to support genetic health research in the tribal community. Next question, drone 1 is the most advanced communication satellite of which country? Recently ইসরায়েলের তরফ থেকে একটা স্যাটেলাইট, অ্যাডভান্সড ক্লাস স্যাটেলাইটকে ডেভেলপ করা হয়েছে এবং লঞ্চ করা হয়েছে। দ্য নেম অফ দ্যাট পার্টিকুলার স্যাটেলাইট ইজ ড্রোন 1. সো নেক্সট কোয়েশ্চেন, 16 থেকে 16 বা 17 ইয়ার্সের যারা ব্যক্তি, তাদেরকে ভোটিং রাইটসের পারমিশনকে গ্র্যান্ট করেছে কোন কান্ট্রি? ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা না ইউএসএ? ইংল্যান্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য স্কিম ইজ প্রপোজড উইথ অ্যান এম টু ইনক্রিজ দ্য ডেমোক্রেটিক পার্টিসিপেশন অফ দ্য ইউথ ইন ইংল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড? অ্যান্সার ইজ অপশন এ, অজয় কুমার শ্রীবাস্তবকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট অফ হাল। Now, for a question, one road, one day scheme has been approved in which state or union territory? Option হচ্ছে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট। অপশন বি, দিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রিসেন্টলি দিল্লি গভর্নমেন্টের তরফ থেকে ইন্ট্রোডিউস করা হচ্ছে স্কিম ফর দ্য প্রমোশন অফ পেডেস্ট্রিয়ান মুভমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, ওয়ান রোড ওয়ান ডে স্কিম। তাহলে এই ছিল আজকের আমাদের পুরো অ্যানালিসিসটা। কেমন লাগলো আজকে ক্লাসে জানিও। দুটো কোয়েশ্চেন্স তোমাদেরকে, দুটো ভোক্যাব আলোচনা করলাম। ইগালিটেরিয়ান, এটা তোমরা যারা ডেসক্রিপটিভ লিখছো তো কোথাও এই ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করো, মানে সমতাপূর্ণ একটা সোসাইটিকে বলা হয় ইগালিটেরিয়ান কনসেপ্ট। নেক্সট আমরা দেখলাম এলিফ্যান্ট ইন ওয়ান রুম, এটা একটা আমরা ভোকাব ইউজ করলাম তোমাদের জন্য। একটা তোমরা নিজেদের মতো করে প্রিপেয়ার করো। ইউএস ইন্ডিয়া রিলেশনশিপ, ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ, পাস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করো। ওখানে কিন্তু অলরেডি এখান থেকে লেখার মতো অনেক পয়েন্টস আমরা ডিসকাশন করা আছে, পিডিএফ থেকে কি নোট করে নিও। নেক্সট কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, টেলিগ্রাম জয়েন করো। ডেডিকেটেড প্রিপারেশন নিতে গেলে WBCS রিলেটেড তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার মেল আইডিতে আমাকে মেল করো, তোমাদের নাম এবং ডিটেলস ফোন নাম্বার দিয়ে আমাকে মেসেজ করো, আই উইল কন্ট্যাক্ট ইউ অ্যাকর্ডিংলি। যেহেতু মিসেলেনিয়াস পরীক্ষার রেজাল্ট এবং নেক্সট মেন্স লেভেলের আমরা ডেট অ্যানাউন্স করে দিয়েছে, উই আর হপফুল কি পুজোর আগে বা সেপ্টেম্বরের আগে এই জুলাই এবং আগস্ট মাস ইজ ভেরি ক্রুশিয়াল। এখানে কিন্তু উই ক্যান এক্সপেক্ট দ্য WBCS নোটিফিকেশান। আর একবার যদি WBCS এর নোটিফিকেশান বেরিয়ে যায়, আমরা জানি আমাদের কিন্তু খুব কম সময় দেওয়া হবে ফর টেকিং দ্য প্রিপারেশন। তাই যারা ভাবছো 2024-এর জন্য অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস যদি তোমরা ডেডিকেটেডলি পড়াশোনা করো, আমার মনে হয় এই জায়গাটায় কিন্তু সিরিয়াসলি যারা ইনিশিয়াল লেভেলেও আছো, জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, বুঝতে পারছো না, তাদের কিন্তু প্রপারলি হলিস্টিক গাইডেন্স নিলে তোমরা কিন্তু এই জায়গাটাতেও পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবে। তাহলে তোমরা যদি চাও আমার সাথে যুক্ত হতে পারো, আমার গাইডেন্স ব্যাচে জয়েন করতে পারো। দিস